ওকে বন্ধুরা, এখন আমরা পড়ব শেয়ার কি এবং শেয়ারের প্রকারভেদ সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। প্রথমে চলে আসি শেয়ার কি। শেয়ার হচ্ছে আমাদের কোম্পানির যে টোটাল মূলধন বা ক্যাপিটালটা আছে, এটার ক্ষুদ্র ক্ষুদ্র এক একটা একক বা অংশকে বলা হয় শেয়ার। এবার চলে আসি শেয়ার। আবার লভ্যাংশ জিনিসটা কি, মানে প্রত্যেকটা শেয়ার থেকে অর্জিত মুনাফার যে একটা অংশ থাকবে তাকে বলা হয় লভ্যাংশ। তার মানে শেয়ার থেকে অর্জিত যে এখানে মুনাফাটা আছে, শেয়ার থেকে অর্জিত মুনাফার অংশকে বলা হয় লভ্যাংশ। এবার চলে আসি শেয়ার ইস্যু। শেয়ার ইস্যু করা মানে শেয়ার বিলি করা কাইন্ড অফ। তার মানে শেয়ার ইস্যু হতে পারে তিন ভাগে। প্রথমটা বলা হচ্ছে সমহারে, পরেরটা বলা হচ্ছে অধিহারে, এর পরেরটা বলা হচ্ছে অবহারে। তার মানে কোম্পানি বা যে কোনো কোম্পানি বাজারে চাইলে তিন ভাগে প্রধানত শেয়ার ইস্যু করতে পারে। প্রথমটা বলা হচ্ছে সমহারে। সমহারে মানে হচ্ছে একটা 10 টাকা মূল্যের 10 টাকা লিখিত মূল্যের শেয়ার বাজারে যখন 10 টাকায় বিক্রি হবে, যত টাকা লিখিত মূল্য আছে তত টাকা বিক্রয় মূল্য, তখন তাকে বলা হয় সমহারে শেয়ার বিক্রয়। এবার চলে আসে অধিহারে। অধিহারে মানে হচ্ছে বেশি, একটা 10 টাকা একটা শেয়ারের লিখিত মূল্য, যদি সে শেয়ারটা 15 টাকায় বিক্রি হয় তখন তাকে বলা হয় অধিহারে। এবার চলে আসি অবহারে। অবহারে মানে হচ্ছে শেয়ারের গায়ে যে পরিমাণ মূল্যটা লেখা আছে, যখন তার চেয়ে কম মূল্যে শেয়ার আমি সেল করি, 10 টাকা লিখিত মূল্যের শেয়ার যখন আমি 8 টাকা মূল্যে সেল করি তখন তাকে বলা অবহার। এখন কথা হচ্ছে অবহারটা সর্বোচ্চ কত পরিমাণ হতে পারে। তার মানে শেয়ারের অবহার সর্বোচ্চ 10% পর্যন্ত অবহার হতে পারে। প্রত্যেকটা কোম্পানি যখন অবহারে শেয়ার সেল করে তখন অবহারের পরিমাণ শেয়ারের লিখিত মূল্যের সর্বোচ্চ 10% হতে পারে। এবার আমরা একটু প্রসিড করি। প্রথম শেয়ারের প্রকারভেদ নিয়ে একটু আলোচনা করবো। এবার আমরা শেয়ারকে প্রধানত 4 ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটার নাম হচ্ছে সাধারণ শেয়ার, এরপরে বলা হচ্ছে অগ্রাধিকার শেয়ার, এরপরে বলা হচ্ছে বিলম্বিত শেয়ার, এবং সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে অন্যান্য শেয়ার। একটু খেয়াল করলে দেখতে পাই অন্যান্য শেয়ারকে আবার ভাগ করেছে 3 ভাগে। প্রথমত আমরা চলে আসি প্রথম যেটা বলা হচ্ছে সাধারণ শেয়ার। সাধারণ শেয়ার কাকে বলে? যে সমস্ত শেয়ারের দায়িত্ব, কর্তৃত্ব এবং অধিকার সবচেয়ে বেশি। আবার বলছি, দায়িত্ব, কর্তৃত্ব এবং নিয়ন্ত্রণের ক্ষমতা সবচেয়ে বেশি, যারা কোম্পানিতে ভোটদানের ক্ষমতা রাখে, যারা কোম্পানির পরিচালক হতে পারে, সেই সমস্ত শেয়ারকে বলা হয় সাধারণ শেয়ার। আশা করি বুঝতে পেরেছ। এবার চলে আসি অগ্রাধিকার শেয়ার। অগ্রাধিকার শেয়ার হচ্ছে যারা কোম্পানির মূলধন প্রত্যাবর্তনে এবং মুনাফার ভাগ গ্রহণের ক্ষেত্রে অগ্রাধিকার ভোগ করবে বা অগ্রাধিকার পাবে, তাদের বলা হয় অগ্রাধিকার শেয়ার। অগ্রাধিকার শেয়ারকে বেসিক্যালি 6 ভাগে বা 8 ভাগে ভাগ করা হয়েছে। কোনো কোনো বইয়ে 6 ভাগে, কোনো কোনো বইয়ে 8 ভাগে। আমরা 8 ভাগে শিখব। আমরা একটু দেখে নেই এটা প্রকারভেদগুলো। প্রথমত যেটা দেওয়া আছে সঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার, এটার বিপরীতে বলা হচ্ছে অসঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার। এরপর বলা হচ্ছে পার্টিসিপেটিং, পরেরটাতে বলা হচ্ছে নন পার্টিসিপেটিং। এরপর বলা হচ্ছে পরিশুদ্ধ, এরপরে বলা হচ্ছে অপরিশুদ্ধ। এবার 7 নম্বরে খেয়াল করি পরিবর্তনযোগ্য, এর পরিবর্তে বলা হচ্ছে অপরিবর্তনযোগ্য। তার মানে আমরা যদি একটা কনসেপ্ট ক্লিয়ার করতে পারি, পরের কনসেপ্টটা যদি এর বিপরীতে চিন্তা করি তাহলে চলে আসতেছে। তার মানে আমাদের টোটাল শেখা লাগতেছে 2টা, 3টা, 4টা। তার মানে 4টা শিখলে ওই 4টার সম্পূর্ণ বিপরীত হচ্ছে বাকি 4টা। প্রথমে আমরা চলে আসি সঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার। আমরা জানি অগ্রাধিকার শেয়ারের যারা অগ্রাধিকার শেয়ার হোল্ডার আছে তারা নির্দিষ্ট পরিমাণ একটা মুনাফার অংশ ভোগ করে। তার মানে ধরে নিলাম তারা 10% করে মুনাফা পাবে। যদি কোনো বছর এমন না যে ব্যবসা প্রতিষ্ঠান প্রতি বছর লাভ করে যাবে, এমন হতে পারে রিসেশনের টাইম ব্যবসা প্রতিষ্ঠান লস করলো বা হঠাৎ করে তো প্রফিট পাচ্ছে না, লস হচ্ছে কন্টিনিউয়াস, তখন কী হবে? ধরে নেওয়া হলো প্রত্যেকটা অগ্রাধিকার শেয়ারের 10% করে প্রফিট দেওয়া হলো, কিন্তু কোনো একটা বছরে প্রফিট হইল না, লস জোনে আছে। তখন পরবর্তী বছর যখন অনেক বেশি প্রফিট হবে তখন এই বছরের বকেয়া প্রফিট যেগুলো আছে, মানে এই বছর যে বছর আমি প্রফিট দিচ্ছি না ওই বছরের বকেয়া প্রফিট প্লাস বর্তমান বছরের প্রফিট দুটো একসাথে করে যখন দেওয়া হবে তখন তাকে বলা হয় সঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার। মানে যদি কোনো বছর প্রফিট না হয় তাহলে পরবর্তী বছর এই বর্তমান বছরের সঞ্চয়ী অংশটা সহ পরিশোধ করা হয়। এটা যখন বিধানে থাকবে, মানে সংবিধানে যখন বলে দেওয়া থাকবে যদি কোনো বছর প্রফিট না হয় পরবর্তী বছরে বর্তমান বছরের প্রফিটটার সাথে অ্যাডজাস্ট করে দেওয়া হবে, তখন তাকে বলা হয় সঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার। যদি অ্যাডজাস্ট করা না হয় তখন তাকে বলা হয় অসঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার। এবার আমরা চলে আসবো 2 নম্বর সেগমেন্টে, পার্টিসিপেটিং অগ্রাধিকার শেয়ার। আমরা জানি
অগ্রাধিকার শেয়ার হোল্ডাররা নির্দিষ্ট হারে একটি স্পেসিফিক পার্সেন্টেজ প্রফিট ওরা ভোগ করে। এবার দেখি তারা প্রথমে 10% যেটা পায় 10% তারা নিয়ে নিল, এরপরে তার মানে অগ্রাধিকার শেয়ার হোল্ডারের পরে যারা মূলধন বা মুনাফা ভোগ করবে তারা হচ্ছে সাধারণ শেয়ার হোল্ডার। যখন অগ্রাধিকার শেয়ার হোল্ডাররা তাদের নিজস্ব একটা নির্দিষ্ট অংশ ভোগ করার পরেও পরবর্তীতে যখন সাধারণ শেয়ার হোল্ডারদের মুনাফা বন্টন হয়, তখন যখন তারা সাধারণ শেয়ার হোল্ডারের একটা অংশ পেয়ে থাকে, তার মানে এরা পার্টিসিপেটিং অগ্রাধিকার শেয়ার মুনাফা পাবে দুইবার। প্রথমত তাদের নির্দিষ্ট পার্সেন্টেজ, তারপর হচ্ছে সাধারণ শেয়ার হোল্ডাররা যখন মুনাফা পাবে তখন তাদের সাথে পুনরায় অংশগ্রহণ করবে, তখন তাকে বলা হয় পার্টিসিপেটিং অগ্রাধিকার শেয়ার। তার মানে পার্টিসিপেটিং যদি বুঝতে পারি, তার মানে নন পার্টিসিপেটিং আমরা বুঝতে পেরেছি। নন পার্টিসিপেটিং হচ্ছে আমরা শুধুমাত্র নির্দিষ্ট স্পেসিফিক পোর্শনটা পাবো, পরবর্তীতে যখন সাধারণ শেয়ার হোল্ডাররা যখন মানে মুনাফা বন্টন করবে তখন কোনো অংশ পাবে না। এবার চলে আসি পরিশুদ্ধ। যদি কোনো কোম্পানি নির্দিষ্ট সময়ান্তে বা সময়ের পরে যদি কোম্পানি চায় যে টাকাটা ফেরত দিয়ে আমার শেয়ারটা উঠায় নিতে পারে, তখন তাকে বলা হয় পরিশুদ্ধ। আর যদি এরকম বিধান না থাকে তখন অপরিশুদ্ধ। এবার চলে আসি পরিবর্তনযোগ্য বা অপরিবর্তনযোগ্য। যদি কোনো কোম্পানিতে এরকম বিধান থাকে অগ্রাধিকার শেয়ার পরিবর্তিত হয়ে সাধারণ শেয়ারে পরিবর্তন করা যায়, তখন তাকে বলা হয় পরিবর্তনযোগ্য। আর যদি অগ্রাধিকার শেয়ারের পরিবর্তনের কোনো স্কোপ না থাকে তখন তাকে বলা হয় অপরিবর্তনযোগ্য অগ্রাধিকার শেয়ার। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাব পরবর্তী টপিকসে, সেটা হচ্ছে নাম। এর আগে আমরা আরেকটু জেনে নেই যে শেয়ারের মধ্যে আমরা সাধারণ শেয়ার শিখলাম, অগ্রাধিকার শেয়ার শিখলাম। এবার আমরা জানবো বিলম্বিত শেয়ার। আমরা জানি বিলম্বিত শেয়ারকে প্রবর্তকদের শেয়ার বলা হয়। তার মানে একটা কোম্পানি গঠনকালে যে সমস্ত ইনিশিয়াল বা প্রাথমিকভাবে যারা মেম্বার ছিল তাদের শেয়ারকে বলা হয় বিলম্বিত মূল্যের শেয়ার। এবার চলে আসবো অন্যান্য শেয়ার। অন্যান্য শেয়ারের মধ্যে প্রথম যেটা বলা হচ্ছে তার নাম হচ্ছে বোনাস শেয়ার। বোনাস শেয়ার মানে কি? যখন কোনো কোম্পানি প্রফিটের টাকাটা মানে প্রফিটের যে একটা পোর্শন বা অংশ আছে সেটা যখন ক্যাশ না দিয়ে মানে টাকার অঙ্কে না দিয়ে ওই সমপরিমাণ অঙ্কের শেয়ার ইস্যু করে দেয়, তখন তাকে বলা হয় বোনাস শেয়ার। তার মানে বোনাস শেয়ার হচ্ছে আমার মুনাফার পরিবর্তে যদি আমি কোনো শেয়ারের অংশীদার হই বা শেয়ারের মালিক হই তখন তাকে বলা হবে বোনাস শেয়ার। এবার চলে আসি অধিকারযোগ্য শেয়ার। কোনো একটা কোম্পানি মূলধন লাগবে, অতিরিক্ত মূলধন যখন বাজার থেকে সংগ্রহ করার সময় আগের বা পূর্বের যারা শেয়ার হোল্ডার ছিল যখন তারা অগ্রাধিকার পাবে, বর্তমানে যে শেয়ারগুলো ছাড়তেছে বা বর্তমানে যে নতুন শেয়ারগুলো ইস্যু করবে ওই ইস্যুকৃত শেয়ারগুলো কেনার জন্য, তখন তাকে বলা হয় অধিকারযোগ্য শেয়ার, যেটাকে বলা হয় রাইট শেয়ার। এবার চলে আসবো অনাকাঙ্ক্ষিক মূল্য বা অনাকাঙ্ক্ষিক মূল্যের শেয়ার। এই ধরনের শেয়ারের কোনো নিজস্ব কোনো গায়ের মানে শেয়ারের মূল্য বা লিখিত মূল্য মানে প্রথম দিকে লেখা থাকে না। একটা নির্দিষ্ট হিসাবকাল শেষে বা ফাইন্যান্সিয়াল ইয়ার শেষে মোট সম্পত্তি থেকে মোট দায় বাদ দেওয়ার পরে যে একটা অংশ থাকবে ওই অংশ আনুপাতিক হারে হিসেব করে যখন শেয়ারের মূল্য নির্ধারণ করা হয় বছরের শেষে, তখন তাকে বলা হয় অনাকাঙ্ক্ষিক মূল্যের শেয়ার। আশা করি তোমরা শেয়ার সম্পর্কিত যাবতীয় প্রকারভেদ বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাব ঋণপত্রের দিকে। প্রথমে চলে আসি ঋণপত্রের ক্ষেত্রে। প্রথমে ঋণপত্রকে ভাগ করেছে ওরা 8 ভাগে। একটু দেখি, প্রথমটার নাম হচ্ছে সাধারণ ঋণপত্র। যখন ঋণপত্রের নিশ্চয়তার ইস্যু হিসাবে বা বিষয় হিসাবে কোনো রকম কোনো সম্পদ বা যাবতীয় কোনো বিষয়াবলী বন্ধক হিসাবে রাখা যায় না, তার মানে বন্ধক হিসাবে রাখা যায় না, তখন তাকে বলা হয় সাধারণ ঋণপত্র। যদি ঋণপত্রের নিশ্চয়তা স্বরূপ কোনো সম্পত্তি বন্ধক রাখা হয় তখন তাকে বলা হয় বন্ধকি ঋণপত্র। এবার কোম্পানি যদি কখনো চায় তার ঋণপত্রটা ফেরত দিয়ে দিবে নির্দিষ্ট একটা অ্যামাউন্টের বিনিময়ে, তখন তাকে বলা হয় পরিশুদ্ধ। এবার কোম্পানি যদি এরকম কোনো বিধান না থাকে ঋণপত্র নির্দিষ্ট সময়ের পরেই পরিশোধ করা যাবে, এর আগে পরিশোধ করা যাবে না, তার মানে তখন তাকে বলা হয় অপরিশুদ্ধ। এবার চলে আসবো নিবন্ধিত। যখন কোনো ঋণপত্রের গায়ে বা ঋণপত্রের এগেনস্টে কোম্পানির নিজস্ব হিসাবের বইতে তার ঋণপত্রের যে গ্রহীতা আছে তার নাম, ঠিকানা এবং ঋণপত্রের নাম্বার সঠিকভাবে লেখা থাকে বা লিপিবদ্ধ করা থাকে, তখন তাকে বলা হয় নিবন্ধিত। এবার যখন কোনো ঋণপত্রের এগেনস্টে কোনো ডকুমেন্টস কোম্পানির হিসাব বইতে ফর্মালি লেখা থাকে না, তখন তাকে বলা হয় অনিবন্ধিত।
এবার চলে আসি, যদি কোনো ঋণপত্রের বিধান থাকে, ঋণপত্রের এগেনস্টে ওই ঋণপত্রকে শেয়ারে কনভার্ট করা যায় বা পরিবর্তন করা যায়, তখন তাকে বলা হয় পরিবর্তনযোগ্য ঋণপত্র। আর যখন কোনো ঋণপত্রকে শেয়ারে, সাধারণ শেয়ার বা অন্য কোনো ধরনের শেয়ারে রূপান্তর করা যায় না, পরিবর্তন করা যায় না, তখন তাকে বলা হয় অপরিবর্তনযোগ্য ঋণপত্র। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ।